অবশেষে পরিবর্তন হয়ে গেল ওয়ারিশান সম্পত্তি কিংবা উত্তরাধিকারী সম্পত্তি ভোগ দখল করার নিয়ম কানুন। সরকার নির্ধারিত কিংবা নির্দেশিত নিয়ম না মেনে যদি কোনো ওয়ারিশ তার উত্তরাধিকারী সম্পত্তি ভোগ দখল করে, তাহলে সেই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত হয়ে যেতে পারে, কিংবা তার যে ভোগ দখল কিংবা যে অংশটুকু তিনি ভোগ দখল করছেন সেই অংশটুকু তার অবৈধ দখল হিসেবে বিবেচিত হতে পারে এবং জেল জরিমানা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, কোন পদ্ধতিতে এখন থেকে ওয়ারিশান সম্পত্তিগুলো ভোগ দখল করতে হবে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে ওয়ারিশান সম্পত্তিগুলো ভোগ দখল করার ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। অর্থাৎ যখন কোনো উত্তরাধিকার কোনো ওয়ারিশানদের জন্য সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন, তখন যে সকল ওয়ারিশরা ওই সকল সম্পত্তির অংশীদার, তারা ঠিকঠাক মতো ভাগ দখল করতে পারে না। এর প্রধান যে কারণগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ভালো সম্পত্তিটি সকলেই চায় তার ভোগ দখলে থাকুক, কিংবা বসত ভিটা গড়ার মতো যে সম্পত্তি, যে সম্পত্তিটির মূল্যমান বেশি, কিংবা যে সকল সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান গড়ার মতো সেই সকল সম্পত্তি সকলেই চায়। এখন যে কোনো ব্যক্তি যদি তার ওয়ারিশান সম্পত্তিগুলো আইন অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন অনুযায়ী ভোগ দখল কিংবা সেগুলো ভাগাভাগি করে না, সেক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার অন্যান্য ওয়ারিশদেরকে ঠকিয়ে যে সম্পত্তিটি ভালো সেই সম্পত্তিটি ভোগ দখলে রাখার চেষ্টা করে এবং অন্য ওয়ারিশরা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। এর জন্য পরবর্তীতে দেখা যায় যে সম্পত্তিটি তিনি ভোগ দখল করছেন কিংবা জবরদখল করছেন অন্য ওয়ারিশদেরকে ঠকিয়ে, সেই সকল সম্পত্তি তারা পরবর্তীতে তার ভোগ দখল দেখিয়ে নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে ফেলে এবং খাজনা দিতে থাকে। এখন এই নামজারি, খতিয়ান এবং খাজনা দেওয়ার কাগজ দেখে তারা অন্য ওয়ারিশদেরকে সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে দিতে পারে না কিংবা দিতে চায় না। অন্য ওয়ারিশরা যারা বঞ্চিত, তারা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। এখন পরবর্তীতে আবার ওই সকল সম্পত্তি অনেকেই এই নামজারি, খতিয়ান এবং খাজনা দেখিয়ে পরবর্তীতে অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে ফেলে। এখন যে সকল সম্পত্তিতে অন্য ওয়ারিশরা বঞ্চিত হচ্ছেন, তারা বিভিন্ন সময় আইনগত পদক্ষেপ নিয়েও এর কোনো সুরাহা পান না। কেননা এই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সেটি আগে সংশোধন করতে হয়, তারপরে আবার সেগুলো ভাগ বন্টনের জন্য নতুন করে আদালতে শরণাপন্ন হতে হয়। এখন এই যে নামজারি, এই নামজারি প্রক্রিয়া যাওয়ার আগে সরকার প্রজ্ঞাপন দিয়ে কিংবা পরিপত্র প্রকাশের মাধ্যমে নির্দেশনা দিচ্ছে যে এখন থেকে কোনো ওয়ারিশরা ইচ্ছা করলেই তাদের নিজেদের মধ্যে ভাগ বন্টন না করে কোনো সম্পত্তি এককভাবে তার নামে নামজারির আবেদন করতে পারবে না কিংবা নামজারি করে নিতে পারবে না। এক্ষেত্রে যে কাজটি করতে হবে সে বিষয়ে দুটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে, অর্থাৎ একাধিক ওয়ারিশ থাকলে কে কোন সম্পত্তিটি ভোগ দখল করবে, এই বিষয়ে আগে তাদেরকে সুনির্দিষ্ট করে সমাধানে আসতে হবে। অর্থাৎ সর্বপ্রথম তাদের সকল ওয়ারিশদেরকে সম্মিলিতভাবে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে, এবং প্রত্যেকজন ওয়ারিশকে অবশ্যই ওই ওয়ারিশান সার্টিফিকেটে উল্লেখ করতে হবে। একজন ওয়ারিশকে বাদ রেখে যদি কোনোভাবে ওয়ারিশান সনদ সংগ্রহ করা হয়, অর্থাৎ ওয়ারিশান সনদে একজন ওয়ারিশের নামই নেই, তাহলে ওই ওয়ারিশান সনদটি কোনোভাবে বৈধ বিবেচিত হবে না। এখন যদি এমন হয় যে ওয়ারিশান সনদে সকল ওয়ারিশদের নাম রয়েছে, কিন্তু বন্টন কিংবা বাটোয়ারা দলিলে কিংবা ভাগ বন্টন করার ক্ষেত্রে একজন ওয়ারিশকে বাদ রেখে সম্পত্তিগুলো ভাগ বন্টন করা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আমলে নেওয়া হবে না এবং দেখা যাচ্ছে যে ওয়ারিশান সনদ দিয়েই পরবর্তীতে বঞ্চিত ওয়ারিশ সেই সকল ভাগ বন্টন বাতিল চেয়ে আদালতে শরণাপন্ন হতে পারবে। এখন তাহলে সুনির্দিষ্ট সমাধান হচ্ছে, সকল ওয়ারিশরা সর্বপ্রথম ওয়ারিশান সনদ সংগ্রহ করবে এবং সেই ওয়ারিশান সনদে যে সকল ব্যক্তির নাম রয়েছে সকলেরই আবার বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল যেটি তৈরি হবে, সেই নিজেদের মধ্যে আপোষে ভাগ বন্টনের মাধ্যমে সেখানেও সকল ওয়ারিশদেরকে উল্লেখ করতে হবে এবং প্রত্যেক ওয়ারিশদের, অর্থাৎ কন্যাদের যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেইটুকু সম্পত্তি, পিতার কিংবা মাতার যদি একজন জীবিত থাকে তারা যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেইটুকু সম্পত্তি
তাদের নামে উল্লেখ থাকতে হবে। তারপরে সেই সকল সম্পত্তি বন্টন দলিল অনুযায়ী দলিলটি রেজিস্ট্রেশন করে ভোগ দখল করে নামজারির আবেদন করতে হবে। যদি কোনো কারণে এমন হয় যে পিতা কিংবা মাতার সম্পত্তি অন্য সন্তানেরা তো পাবেনি, এই বিবেচনায় তাদেরকে বঞ্চিত রেখে সম্পত্তিগুলো ভাগ বন্টন করা হয়, সেক্ষেত্রেও অন্য কোনো ওয়ারিশ কিংবা এই পিতা কিংবা মাতা যিনি জীবিত থাকবেন তিনি যদি এই ভাগ বন্টনকে চ্যালেঞ্জ করে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে, তাহলে এই ভাগ বন্টনটিও অবৈধ বলে বিবেচিত হবে এবং যত ধরনের দলিল তৈরি হবে, খতিয়ান তৈরি হবে, সকলগুলোই বাতিল হয়ে আবার নতুন করে ভাগ বন্টন হবে। এখন এই বিষয়ে সুনির্দিষ্ট উদাহরণ হচ্ছে, যদি কোনোভাবে এই ভাগ বন্টনটা ঠিক মতো না হয়, তাহলে কি যুগের পর যুগ, দিনের পর দিন এই সম্পত্তিগুলো নামজারি খতিয়ান হবে না, কিংবা সরকার নির্দিষ্ট করে জানবে না যে কে কোন সম্পত্তি কিভাবে ভোগ দখল করছে। যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন, তার সম্পত্তিতে তো অটোমেটিক্যালি যে সকল ওয়ারিশরা থাকে তাদের একটি হক কিংবা তাদের ভাগ বন্টন করার যে প্রবণতা এটি প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে এখন যে কাজটি করতে হবে, যদি ভাগ বন্টন না হয় তাহলে ওয়ারিশান সনদ সংগ্রহের মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তির নাম উল্লেখ করে কে কতটুকু সম্পত্তি পাবে এটি উল্লেখের মাধ্যমে নামজারির আবেদন করতে হবে এবং এসিলেন্ট অফিস থেকে নামজারি করে দিতে হবে। তবে এই বিষয়টি সুস্পষ্টভাবে নির্ধারিত হবে না যে কে কোন সম্পত্তি ভোগ দখল করবে। এক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে কিছুদিন আগেই দাগে দাগে নামজারি কিংবা প্রত্যেকটি দাগ থেকে যে ব্যক্তি সম্পত্তির অংশ পাবার কথা তার যতটুকু অংশ প্রাপ্ত হওয়ার কথা সেটুকু অংশ নামজারি করে নেওয়া যেত, কিংবা এওয়াজ বদল দলিলের মাধ্যমে নামজারি করে পরবর্তীতে সংশোধন করা যেত। এই পদ্ধতিগুলো কিন্তু আর থাকছে না। সরাসরি যদি কোনোভাবে ভাগ বন্টন না হয় তাহলে সকলে মিলে সকল সম্পত্তিতে নিজেদের নামে নামজারির আবেদন করে নামজারি করে নিতে হবে। তারপরে যদি এমন হয় যে পরবর্তীতে তারা আলাদা করে আবার বসে ঠিকঠাক মতো কে কোন সম্পত্তি ভোগ দখল করবে এটি নিয়ে সিদ্ধান্তে আসেন এবং একটি বাটোয়ারা দলিল তৈরি করেন, তাহলে পরবর্তীতে এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে তারা পরবর্তীতে আবার নতুন করে যেটুকু সম্পত্তি ওই বাটোয়ারা দলিলে উল্লেখ করা হয়েছে তার নামে সেটুকু সম্পত্তি নামজারি করে নিতে পারবেন। এখন এক্ষেত্রে যদি যৌথ খতিয়ান ছাড়া কোনো ব্যক্তি শুধু স্পষ্টভাবে তার যেটুকু সম্পত্তি ওইটুকু নামজারি খতিয়ান তৈরি করে নিতে চান এবং পরবর্তীতে ওয়ারিশান সম্পত্তিতে নিজের মালিকানা প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সর্বপ্রথম তাকে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল অবশ্যই লাগবে এবং ওই বন্টন দলিলে সুস্পষ্টভাবে তিনি যেটুকু সম্পত্তি নিজের নামে নামজারি খতিয়ান করে নিতে চান সেইটুকু সম্পত্তিতে তার অংশ উল্লেখ করতে হবে এবং থাকতে হবে, তারপরেই তিনি আলাদাভাবে নামজারি করে নিতে পারবেন। অনেক ক্ষেত্রেই বোনেরা একটি ঝামেলা করে, ভাইদের সঙ্গে যদি গ্যাঞ্জাম হয় কিংবা দেখা যায় যে তার বোন জামাই কিংবা কন্যার জামাইরা যদি কোনো আপত্তি করেন যে পৈতৃক ভিটার যেটুকু অংশ তারাও সেটুকু অংশ নিতে চায়, সেক্ষেত্রে কন্যাদেরকে কিন্তু স্পষ্টভাবে হাইকোর্টের নির্দেশনা রয়েছে যে তারা আর কোনোভাবে পৈতৃক ভিটার অংশ নিতে পারবে না। তারা অন্য জায়গায় ওইটুকু সম্পত্তির মূল্যমান অনুযায়ী তাদের যেটুকু অংশ প্রাপ্তি হওয়ার কথা সেটুকু সম্পত্তির অংশ তারা দাবি করে নিতে পারবে। এক্ষেত্রে অনেক প্রবণতা দেখা যায়, যেহেতু পৈতৃক সম্পত্তিতে কন্যাদেরকে নেয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে পৈতৃক ভিটার সম্পত্তিটুকু বাদ রেখেই বাকি যেটুকু সম্পত্তি আছে এটি ভাগ করে কন্যাদেরকে দেয়া হয়। এক্ষেত্রে এই নিয়মটি সঠিক না। অবশ্যই ওই সম্পত্তিটি সহকারে অর্থাৎ পৈতৃক ভিটার সম্পত্তি ভাগ বন্টন করে সেটি ধরে পুত্রদেরকে সেটি দিয়ে বাকি যেটুকু সম্পত্তি রয়েছে সেটুকু সম্পত্তিতে মোট ভাগ করে কন্যা যেটুকু পাওয়ার কথা সেটুকু তাদেরকে দিতে হবে। এই বিষয়টি কিন্তু স্পষ্ট এবং সুন্দরভাবে বলা হয়েছে। এবং যদি কোনোভাবে যৌথ খতিয়ানের জন্য আবেদন করে কোনো ওয়ারিশরা এই নামজারি না পায়, সে ব্যাপারে তারা মহামান্য হাইকোর্টের নির্দেশনায় কিংবা সেখানে আবেদনের মাধ্যমে এসিলেন্ট অফিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়টি আলোচনা করলাম এই বিষয়টি কিন্তু সুস্পষ্ট যে আলাদাভাবে অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যৌথ খতিয়ান করার প্রবণতা আমাদের ধীরে ধীরে রোধ পেয়েছে। কেন? যখন দেখা যায় যৌথ খতিয়ান হয় তখন পরিবারের যিনি হর্তাকর্তা তার নামে দিয়ে তার পাশে গং লেখা থাকে এবং এই গঙের মাধ্যমে বোঝানো হয় যে যে সকল অন্য ওয়ারিশ রয়েছে তারা এই সম্পত্তির অন্তর্ভুক্ত এবং এক্ষেত্রে
যে বিষয়টি দেখা যায়, যে ব্যক্তির নামে যৌথ খতিয়ানের নাম উঠেছে সেই ব্যক্তি তার ইচ্ছা মতো সম্পত্তিগুলো ভাগ বন্টন করতে চায় কিংবা তিনি প্রভাব খাটাতে চান, এক্ষেত্রে এসিলেন্ট অফিসকে বলে দেওয়া হয়েছে এইভাবে আর না করে সকল ওয়ারিশদের নাম উল্লেখ করে তার যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেইটুকু সম্পত্তি তার ওই খতিয়ানে উল্লেখ করতে হবে। তবে কে কোন সম্পত্তি ভোগ দখল করবে এটি তারা বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিলের মাধ্যমে নিশ্চিত করবেন। পরবর্তীতে যদি চায় আলাদা খতিয়ান তৈরি করে নিতে পারবেন। তো এই যে আমরা বিক্ষিপ্তভাবে ওয়ারিশান সম্পত্তিগুলো যে যেভাবে পারি ভোগ দখল করতাম কিংবা নিজেদের নামে নামজারি করে খতিয়ান তৈরি করে মালিকানা প্রতিষ্ঠিত করতাম, এই পদ্ধতিটি বাতিল। এই পদ্ধতিতে গেলে কোনোভাবেই আর বৈধভাবে ওয়ারিশান সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করা যাবে না। নতুন নিয়মে এই নির্দেশনা মেনেই ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করতে হবে, এর বাইরে আর কোনো সুযোগ থাকছে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি সম্পর্কিত যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন, কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।